আমরা যখন খেলা দেখা শুরু করি তখন কিন্তু চিকন চাকন একটা বলার খুব ভালো গতিতে বল করতো, কিন্তু একটা সমস্যা ছিল না মাঝখানে। তিনি দুটি ম্যাচ খেলতেন, দুটি সিরিজ তিনি খেলতে পারতেন না, কারণ হচ্ছে ইনজুরি সমস্যা। আপনারা যদি খেয়াল করে থাকেন 2011 সালের বিশ্বকাপের ফাইনালে তিনি খেলার কথা, কিন্তু ইনজুরির কারণে তিনি খেলতে পারেন নাই। রিপ্লেসমেন্ট হিসেবে মোরাব প্যাটেল খেলেছিল, বলতেছিলাম আশিস নেহরার কথা। এই যে বলারটি পটেনশিয়ালটি কিন্তু তিনি দেখাইতে পারেন নাই অ্যাজ এ বলার, কিন্তু অ্যাজ এ কোচ হিসেবে তিনি যে কোন ধরনের পারফরমেন্স দিতেছেন তা তো বলার অপেক্ষা রাখে না। আপনারা যদি গুজরাট টাইটান্স দলটিকে ফলো করে থাকেন, তিনি প্রথম সিজনে যেভাবে তাদেরকে চ্যাম্পিয়ন করাইছে, দেখেন ওই ধরনের কোনো উল্লেখযোগ্য প্লেয়ারই নাই। হার্দিক পান্ডিয়াকে যেভাবে তিনি অ্যাজ এ ক্যাপ্টেন ম্যাটেরিয়াল বানাইছেন, চিন্তারও বাইরে। যদি ইন্ডিয়ান সিলেকশন কমিটি যদি না পাল্টাইতো, মানে বোর্ড সিলেকশন কমিটি যারা প্লেয়ার সিলেকশন করে, ওই ধরনের পরিবর্তন যদি না আসতো, বা বিসিসিআই প্রধান যে সৌরভ গাঙ্গুলি ছিলেন উনি যদি পরিবর্তন না হতেন, হয়তো বা হার্দিক পান্ডিয়া ভারতের টি-20 দলের এমনকি ওডিআই ফরম্যাটেরও তিনি ক্যাপ্টেন হতে পারতেন। আমার মনে হচ্ছে এটা একটা ম্যাসিভ কারণ, যে কারণে হার্দিক পান্ডিয়াকে আমরা এই রোলে দেখতে পারতেছি না। আদারওয়াইজ দেখেন এই তাদের পরিবর্তনের কারণে কিন্তু দু একদিন আগে রোহিত শর্মা, এরপরে বিরাট কোহলি, তাদের কিন্তু অপশন নিতে বাধ্য করা হয়েছে এক প্রকার বলা চলে। সুতরাং বুঝতেই পারতেছে তারা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে থাকেন। এখন যদি আপনারা খেয়াল করে থাকেন, শুভমন গিল নেক্সট যিনি ক্যাপ্টেন হতে পারেন, তারও কিন্তু হাতের ছোঁয়া রয়েছে আশিস নেহরার। আপনারা যদি আরেকটা জিনিস খেয়াল করে থাকেন, আশিস নেহরা দলটাকে এমনভাবে গুছায় যে দুর্বল দলটাকেও শক্তিশালী দল বানায় দেয়। আপনারা যদি দেখেন হার্দিক পান্ডিয়া, যে কিনা মুম্বাইতে 6-7 ব্যাটিং করতো এবং এখনো তিনি করতেছেন, গুজরাট টাইটান্সে তিনি 3 নম্বরে ব্যাটিং করতেন। কি করতেন তিনি? 40 বলে 52 রান, 60 বলে 80 রান, এই ধরনের ইনিংস তিনি খেলতেন। 20 বলে 25 রান, 30 রান, এই ধরনের ইনিংস তিনি খেলতেন, অ্যাঙ্কর ইনিংস খেলতেন। আবার দেখেন অন্য ফ্র্যাঞ্চাইজিতে তিনি কি করতেছেন, তুলোধনা করে দিতেছেন। আসলে তিনি এমনভাবে প্লেয়ারগুলোকে সেট করাইতেন পজিশন অনুযায়ী, যাতে তার বেস্ট পারফরমেন্সটা তিনি দলের জন্য দিতে পারেন, দলটাকে যেন স্ট্রং হয়, সেটা হচ্ছে মূল কাজ। আপনারা যদি 2025 সালের জিটি দলটি খেয়াল করে থাকেন, তাহলে আপনারা দেখতে পাবেন সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, রাদারফোর্ড। বিশেষ করে আপনি কোনোভাবেই কিন্তু জস বাটলারকে 3 নম্বর আপনি খেলাইতেন না যদি অন্য কোনো কোচ হইতো, কিন্তু দেখেন তিনি কি করছেন, সাই সুদর্শনকে ওপেনিংয়ে পাঠাইছেন, একদম টোটাল অর্থোডক্স ক্রিকেট তিনি খেলতেছেন। তার খেলা দেখে এতটাই মনোমুগ্ধকর হচ্ছে যে তিনি প্রপার ক্রিকেট শট খেলতেছেন। আর অন্যদিকে দেখেন জস বাটলারকে তিনি 3 নম্বরে ডিমোট করছেন। এতে করে কিন্তু দলের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাচ্ছে। আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করে থাকেন, 17 ওভার পর্যন্ত এই 3 জনের মাঝখানে কোনো না কোনো প্লেয়ার কিন্তু প্রত্যেকদিন খেলে থাকে। আর তিনি যেভাবে মাঠে মেসেঞ্জার পাঠাতে থাকে, আমার মনে হচ্ছে যে এটা অকল্পনীয়। আগে যেমন কবুতর ঠাস করে একটা মেসেজ নিয়ে আসতো, এখন প্লেয়াররা দৌড়ে মেসেজ নিয়ে আসে। আম্পায়াররা বাধ্য হয় তাদেরকে বিতাড়িত করার জন্য, তারপরেও কোনোভাবেই তাকে সামাল দেওয়া যাচ্ছে না। তা আশিস নেহরা, যে কিনা উল্টাভাবে টুপি দিয়ে মাঠে ঘোরাঘুরি করে থাকে, তার যিনি কম্পিউটার ইউজ করেন না, তার ব্রেনই যেন সুপার একজন কম্পিউটার। দেখেন আশরাফ খানের কথা কি আপনাদের মনে পড়ে? পাঞ্জাবের বিরুদ্ধে তিনি একবারে খেয়েছিলেন 20টি রান, তিনি মিডল ফেজে বোলিং করেছিলেন, হয়তো বা 10-11 ওভারে তিনি বোলিং করেছিলেন, কিন্তু এর পরবর্তীতে তিনি ওপেনিংয়ে বোলিং করলেন। আরসিবির সাথে তিনি কোহলিকে আউট করে দিলেন, এমনকি মুম্বাইয়ের সাথে তিনি রোহিত শর্মাকে আউট করে দিলেন। দেখেন একজন বলারকে তিনি কিভাবে চেঞ্জ করে দিলেন। শুভমন গিল তিনি তো দুর্দান্ত প্লেয়ার, এটা নিয়ে কোনো কথাই নেই, তিনি দুর্দান্ত খেলতেছেন। সাই সুদর্শন ভারতের হয়ে এখন মনে হচ্ছে বিরাট কোহলির অবসরের পরে তিনি অ্যাজ ওপেনার ভারতীয় দলে জায়গা পেয়ে যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন তার সান্নিধ্যে যে থাকতেছে তার কিন্তু কপাল খুলে যাচ্ছে। প্রসিদ্ধ কৃষ্ণা, যে কিনা ওপেনিংয়ে তুলোধনা হয়ে যেত গত সিজনে, আমরা খেয়াল করেছি। এই সিজনে আপনারা খেয়াল করে থাকেন তিনি মিডল ফেজে দুর্দান্ত বোলিং করতেছেন এবং এই টুর্নামেন্টের বেস্ট বলার বলা যায়। ফিনিশিংয়ে তিনি দুর্দান্ত করতেছেন। এমনকি আপনি যদি সিরাজের কথা বলেন, যে কিনা লাইন লেংথই ঠিক ছিল না, গত ওয়ার্ল্ড কাপের তিনি জাতীয় দলে ডাক পায় নাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলে ডাক পায় নাই। দেখেন এবার তিনি কোন ধরনের বোলিং করতেছেন। প্রথম 2 ওভার তিনি দুর্দান্ত সুইং করতেছেন, উইকেট পেতেছেন, লাস্টের দিকে ইয়র্কার আর ইয়র্কার। তার মানে কি, এখানে আশিস নেহরার অবশ্যই কাজ রয়েছে। ইশান্ত শর্মা, যে কিনা 100টি টেস্ট খেলেছেন, যখন তার সাথে দুজনের কথা হয়, যেন গুরু আর শিষ্যের যেন একটা অবাধ মিলন। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটার মাঝখানে আশিস নেহরার গুরুত্বটা কতটুকু, আশিস নেহরা দলটাকে কিভাবে ম্যানেজ করে নিয়েছেন, তার বদলতেই কিন্তু গুজরাট টাইটান্স দলটি আজকে এত উপরে। নেহরাজির বুদ্ধিমত্তা আরেকটা ছোট্ট পরিচয় যদি আপনাদেরকে দেই, দেখেন এই সিরিজে মানে এবারের আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে ওয়াশিংটন সুন্দরকে তাকে 3 নম্বরে খেলানো হয়েছে। যে ওয়াশিংটন সুন্দর ইরেগুলার দলে, কিন্তু তিনি জানতেন যে ওয়াশিংটন সুন্দর এসআরএস সাবেক প্লেয়ার, তিনি এই মাঠ সম্পর্কে ভালো করে জানেন, এই টিম সম্পর্কে ভালো করে জানেন, তাই তাকে প্রমোট করে দিয়েছেন। তিনি একটা 50 করে দিয়েছেন। এরপরে যে সানরাইজ হায়দ্রাবাদের একটা কপালে কুফা লাগলো, আর উঠেই দাঁড়াতে পারলো না। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি অপোজিশন সম্পর্কে বোঝেন, অপোজিশনের শক্তি বোঝেন, অপোজিশনের দুর্বলতা বোঝেন, এইভাবেই কিন্তু অ্যাটাক করে যাচ্ছেন। বুঝতেই পারতেছেন উপরে ভালো ব্যাটসম্যান, নিচে ভালো বোলিংয়ের সহযোগিতা
এবং তার দক্ষতা এবং ব্রেনের কারণে কিন্তু জিটি দলটি কিন্তু অনেক পরে চলে যাচ্ছে। এই প্লেয়ারটিকে আমি সেলুট জানাই। বলতেছিলাম আশিস নেহরার কথা, তিনি নিঃসন্দেহে একজন ভালো কোচ। তবে আমি আশাবাদী এই আশিস নেহরা খুব দ্রুতই হয়তোবা ইন্ডিয়ান জাতীয় দল বলেন বা অন্য কোনো জাতীয় দলের বলেন, তিনি যে হেড কোচ হবেন এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই। তিনি অবশ্যই অদূর ভবিষ্যতে বড় কোনো রোলে তাকে আমরা দেখতে পাবো। এখন আইপিএল তো মাঠে করাচ্ছে, আপনারা সবাই জানেন 17 তারিখ আইপিএল মাঠে করাবে, কিন্তু আইপিএল নিয়ে কিন্তু একটা সংখ্যা কিন্তু রয়ে গেছে। কিছু প্লেয়ার যে চলে গেছে তাকে আবার সবাই আসবে, কিছু গুঞ্জন শোনা যাচ্ছে আসবে, কিছু আসবে না। যেমন জশ হ্যাজেলউড, আরসিবির একজন মেইন ওয়েপন, যে কিনা ডেতে খুব ভালো বোলিং করে থাকেন, ফার্স্টে খুব ভালো বোলিং করে থাকেন। শোল্ডার ইনজুরির কারণে কিন্তু তিনি এমনিতেই 1-2 ম্যাচ খেলে নাই। এরপরে WTC ফাইনাল, যেটা হচ্ছে টেস্ট ম্যাচের সবচাইতে বড় একটি খেলা, টেস্টের ওয়ার্ল্ড কাপ যাকে বলা চলে, জুনের 11 তারিখ থেকে কিন্তু ওই খেলাটি অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অনেক স্বনামধন্য প্লেয়ার কিন্তু ওই লিস্ট থেকে আইপিএলে খেলে থাকেন এবং সাউথ আফ্রিকারও খেলে থাকেন। এখন সাউথ আফ্রিকার সমস্যা কিন্তু আরেকটি, যেমন সাউথ আফ্রিকার 3 তারিখ থেকে বা 4 তারিখ থেকে সম্ভবত জুনের একটা ট্রায়াল ম্যাচ রয়েছে বা একটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে জিম্বাবুয়ের সাথে। এটা হচ্ছে নিজেদের অনুশীলনের জন্য। 11 তারিখ থেকে তো ফাইনালি, সুতরাং বুঝতেই পারতেছেন যেখানে আইপিএল 25 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা, সেখানে আইপিএল এর প্লে অফ শুরু হওয়ার কথা সম্ভবত নতুন শিডিউল অনুযায়ী 27 তারিখ 29 তারিখ। সুতরাং বুঝতেই পারতেছেন যেখানে 3 তারিখে খেলা শেষ হবে, অন্যদিকে 3 তারিখেও সাউথ আফ্রিকা ওই খেলাটি শুরু হয়ে যাবে। এখানে কিন্তু একটা ক্ল্যাশ লেগে যাবে। যেমন বড় বড় দল, যেমন গুজরাটের মাঝখানে যেমন শুনতেছি যে জস বাটলার আসবে না, আবার শুনতেছি তিনি আসবে। কারণ ইংল্যান্ড দলের কিন্তু আরেকটা সমস্যা হয়ে গেছে, ইংল্যান্ডের একটা সফর রয়েছে, ট্রাইনেশন একটা সিরিজ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। আইপিএল তো নতুন করে রিস্টার্ট হচ্ছে যুদ্ধের পর, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। কিন্তু সন্দেহটা এরকম ভাবে হচ্ছে যে আগের মতো কি জৌলস তারা ফিরতে পারবে? কারণটা হচ্ছে অনেক ফরেন প্লেয়ার কিন্তু যুদ্ধের কারণে চলে গেছে, তারা আবার অনেকে আসতেও চাচ্ছে, কিন্তু আবার অনেকে আশা নিয়ে যাওয়া নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কারণ কি, তাদের নিজস্ব জাতীয় দলের খেলা রয়েছে, এটার কারণে কিন্তু একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে যাবে। কিছু প্লেয়ার কিন্তু আসবে না, তারা একদম ডাইরেক্ট না করে দিয়েছে। যেমন মিচেল স্টার্ক, দিল্লির প্রিমিয়াম বলার, গত সিজনের ফাইনালে যদি আপনারা খেয়াল করে থাকেন, কলকাতার হয়ে তিনি যে ধরনের পারফরমেন্স দিয়েছেন, তিনি সরাসরি না করে দিচ্ছেন, তিনি এবারে আইপিএলে আর খেলতে পারবেন না। তারপরে জশ হ্যাজেলউড, যিনি শোল্ডার ইনজুরির কারণে 2টা ম্যাচ খেলেন নাই আরসিবির হয়ে, তিনি সম্ভবত আর খেলতেছেন না। এই যে ধাক্কাগুলো, এগুলো কিন্তু বড় বড় ধাক্কা। অন্যান্য প্লেয়ার যারা রয়েছেন, যেমন আরসিবির কথা যদি বলেন, আরসিবি আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হবে। আপনি যদি খেয়াল করে থাকেন, লুঙ্গি এনগিদি, যে কিনা রিপ্লেসমেন্ট বলার ছিলেন জশ হ্যাজেলউডের, তিনিও সম্ভবত সবগুলো ম্যাচ খেলতে পারবেন না। কারণ কি, ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডের মাটিতে যে WTC ফাইনাল হবে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া, ওই ম্যাচে কিন্তু লুঙ্গি এনগিদি খেলার কথা, মানে তিনি দলে রয়েছেন। তারপরে 3 থেকে 4 তারিখ সম্ভবত জিম্বাবুয়ের সাথে কিন্তু ইংল্যান্ডের মাটিতে তাদের একটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে। এই সকল কারণে কিন্তু সাউথ আফ্রিকার অনেক প্লেয়ার কিন্তু যোগ দিতে পারবে না। তাছাড়া অস্ট্রেলিয়ার অনেক প্লেয়ার, জশ ইংলিশ থেকে শুরু করে, তারপর সাউথ আফ্রিকার মার্কো ইয়ানসন থেকে শুরু করে অনেক প্লেয়ার কিন্তু WTC সাথে যুক্ত। সুতরাং বুঝতেই পারতেছেন WTC কিন্তু একটা অনেক বড় একটা স্বপ্ন। 2 বছর পর পর এই সাইকেলে এই ফাইনালটি অনুষ্ঠিত হয়, এটি কিন্তু টেস্টের একটি বিশ্বকাপ বলতে পারেন। সুতরাং বুঝতেই পারতেছেন এটি কিন্তু একটা জাতীয় দলের খেলা, জাতীয় দলের একটা ডিউটি। ওই ডিউটি দেখে কি তারা কি আইপিএল খেলবে কিনা এবং আইপিএল খেললে কত তারিখ পর্যন্ত খেলবে, সেই ধোঁয়াশা কিন্তু এখনো ধোঁয়াশাই রয়ে গেছে। প্লেয়ার আসবে, প্লেয়ার যাবে, এটাই নিয়ম। কিন্তু কথা হচ্ছে এবারে আইপিএল আবার নতুন করে রিস্টার্ট হলেও কি আগের জৌলসকে আমরা দেখতে পাবো কিনা, দেখা যাক। সেটা সময়ের অপেক্ষা মাত্র। আর 2 দিন পরেই কিন্তু আরসিবির একটা ম্যাচ দিয়ে উদ্বোধন হতে যাচ্ছে এবং ওই ম্যাচে আমার মনে হচ্ছে বিরাট কোহলি যে অবসরে চলে গেলেন, তাকে একটা গ্র্যান্ড সেলুট দেওয়া হবে, গ্র্যান্ড একটা বিদায় দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো। আজকে বিদায় নিলাম।